নমস্কার, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই ভৌতিক বাংলো ইউটিউব চ্যানেলে। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ভৌতিক বাংলো ইউটিউব চ্যানেলে আজ আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার, প্রফেসর শঙ্কু ও পরলোক চর্চা। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় আনন্দ মেলার পুজো বার্ষিকী 1394 সালে, অর্থাৎ 1987 খ্রিস্টাব্দে। Creating any digital copies of this content that contribute to piracy is a crime. Support creativity. Share love, not piracy. এখন শুরু হচ্ছে প্রফেসর শঙ্কুর পরলোক চর্চা। 12ই সেপ্টেম্বর আজ বড় আনন্দের দিন। 1.5 বছর অক্লান্ত পরিশ্রমের পর আজ আমাদের যন্ত্র তৈরির কাজ শেষ হলো। আমাদের বলছি এই কারণে যে যদিও যন্ত্রের পরিকল্পনাটা আমার, এটা তৈরি করা আমার একার পক্ষে সম্ভব ছিল না। গিরিডিতে আমার ল্যাবরেটরিতে এই যন্ত্র তৈরির উপযুক্ত মাল মশলা নেই। এ ব্যাপারে আমি প্রথমেই চিঠি লিখি আমার জার্মান বন্ধু উইলহেলম ক্রোলকে। জার্মানের মিউনিক শহরে একটা বিখ্যাত পরলোক তত্ত্ব অনুশীলন সংস্থা বা সাইকিক রিসার্চ ইনস্টিটিউট আছে। ক্রোলেরই সুপারিশে এই সংস্থা থেকে আমরা অর্থ সাহায্য পেয়েছি এবং এই টাকাতে 2 জার্মান ও 1 ভারতীয় বৈজ্ঞানিক মিলে সম্ভব হয়েছে এই যন্ত্রটি তৈরি করা। দ্বিতীয় জার্মানটি হলেন এক যুবক, নাম রুডলফ হাই। প্রেততত্ত্ব সম্পর্কে এই যুবকের অপরিসীম উৎসাহ। যন্ত্রটি সম্বন্ধে এবার কিছু বলি। এর নাম আমরা দিয়েছি কম্পিউটিয়া, অর্থাৎ কম্পিউটারাইজড মিডিয়া। যারা প্ল্যানচেটের সাহায্যে পরলোকগত আত্মার সঙ্গে যোগ স্থাপন করে তারা অনেক সময়ই একজন মিডিয়ামের সাহায্য নেয়। এই মিডিয়াম হলেন এমন একজন ব্যক্তি যার মাধ্যমে প্রেতাত্মা সহজেই আবির্ভূত হয়। মিডিয়ামের এই হলো বিশেষ গুণ। আমি দেশে অনেক মিডিয়ামের সংস্পর্শেই এসেছি এবং এদের স্টাডি করেছি। এদের স্বভাব হয় একটু বিশেষ ধরনের, অনুভূতি রীতিমতো সূক্ষ্ম, আর তার সঙ্গে একটু ভাবুক তদ্গত ভাব। স্বাস্থ্য অনেকেরই দুর্বল, আয়ু অনেক ক্ষেত্রেই কম। আমাদের যন্ত্রটি তৈরি করার আগে ইউরোপে ক্রোল আর ভারতবর্ষে আমি অন্তত 350 মিডিয়ামকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখি। আমাদের উদ্দেশ্য ছিল আত্মার সঙ্গে যোগ স্থাপনের কাজে জ্যান্ত মিডিয়ামের জায়গায় যান্ত্রিক মিডিয়াম ব্যবহার করা। এই কাজে মিউনিক সাইকিক রিসার্চ ইনস্টিটিউট আমাদের প্রস্তাবে পৃষ্ঠপোষকতা করতে এক কথায় রাজি হয়ে যায়। টাকাও তারা ঢেলেছে অঢেল। এরই মধ্যে কম্পিউটিয়ামের ক্ষমতার যা পরিচয় পেয়েছি তাতে আমাদের 3 জনের পরিশ্রম আর ইনস্টিটিউটের অর্থব্যয় সার্থক হয়েছে বলে মনে হয়। যন্ত্রটা দেখতে মানুষের মতো হবার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমরা ইচ্ছা করেই এটার একটা ধড় এবং মুন্ডু দিয়ে দিয়েছি। সেই সঙ্গে দাঁড় করাবার জন্য পায়েরও ব্যবস্থা হয়েছে। যন্ত্রটা ঠিক 1 মিটার উঁচু, মাথার উপর একটা চেরা ফাঁক রয়েছে। সেখান দিয়ে আমরা যে আত্মার সঙ্গে যোগ স্থাপন করতে চাইছি তার সম্বন্ধে তথ্য একটা কার্ডে লিখে পুড়ে দেওয়া হয়। যন্ত্রটাকে ঘরের এক পাশে বসিয়ে রেখে যারা এই প্ল্যানচেটে অংশ নিচ্ছে তাদের বসানো হবে হাত 10 দূরে, ঠিক এটার মুখোমুখি। যন্ত্রে কাঠ পোড়া হলে পর ঘরের বাতি নিভিয়ে দেওয়া হয়। এই সম্পূর্ণ অন্ধকার ঘরে ক্রমে যন্ত্রের বুকে বসানো একটা লাল বাতি জ্বলে ওঠে, তার মানে আত্মা উপস্থিত। এইবার আমরা আত্মাকে প্রশ্ন করতে থাকি আর তার উত্তর যন্ত্রের মুখ দিয়ে বেরোতে থাকে। আত্মা ক্লান্ত হলে পর লাল বাতিটা ধীরে ধীরে নিভে যায় আর প্ল্যানচেটও শেষ হয়ে যায়। আমরা 3 বৈজ্ঞানিক মিলে যন্ত্রটাকে এরই মধ্যে পরীক্ষা করে দেখেছি। অ্যাডলফ হিটলারের আত্মাকে আনানো হয়েছিল। তথ্যযন্ত্রে পুড়ে দেওয়ার 1 মিনিটের মধ্যেই লাল বাতি জ্বলে ওঠে। আমি জার্মান ভাষায় প্রশ্ন করি, তুমি কি অ্যাডলফ হিটলার? উত্তর আসে Ja! অর্থাৎ হ্যাঁ। ক্রোল দ্বিতীয় প্রশ্ন করে, তুমি ইহুদিদের এমন নৃশংসভাবে নির্যাতন করেছ তোমার জীবদ্দশায়, তার জন্য এখন তোমার অনুশোচনা হয় না? তৎক্ষণাৎ যন্ত্রের মুখ দিয়ে তীক্ষ্ণ স্বরে উত্তর বেরোয়, Nein, nein, nein! অর্থাৎ না না না।
প্রায় 5 মিনিট চলেছিল এই আত্মার সঙ্গে সাক্ষাৎকার। এটা বেশ বুঝেছিলাম যে হিটলার বেঁচে থাকতে সে নিজের সম্বন্ধে যে ধারণা পোষণ করত, মৃত্যুর এতদিন পরেও তার কোনো পরিবর্তন হয়নি। 2 দিন বিশ্রাম নিয়ে আবার যন্ত্রটাকে নিয়ে কাজ শুরু করব। হাইনের আকাঙ্ক্ষা একেবারে আকাশচুম্বী। সে মনে করে যে যন্ত্রের আরেকটু সংস্কার করলে আমরা আত্মার চেহারাও দেখতে পেতে পারি, অর্থাৎ মৃত ব্যক্তি সশরীরে আমাদের সামনে এসে দাঁড়াবে। সেটা হলে মন্দ হয় না, কিন্তু এখনও যন্ত্রটা যে অবস্থায় রয়েছে এবং যে কাজ করছে সেটাকেও বিজ্ঞানের অক্ষয় কীর্তি বললে বাড়িয়ে বলা হবে না। এবার একদিন কিছু বাছাই করা বৈজ্ঞানিকদের ডেকে আমাদের যন্ত্রের একটা ডেমনস্ট্রেশন দিতে হবে। এখনো পর্যন্ত ব্যাপারটা ধামাচাপা রয়েছে। আমি ক্রোলের অনুরোধে আরও 1 মাস মিউনিকে থাকব। 15ই সেপ্টেম্বর। আমাদের যন্ত্রের সাহায্যে 2জন বিখ্যাত ব্যক্তির আত্মার সঙ্গে যোগস্থাপন করেছি। একটি ভারতীয় নবাব সিরাজউদ্দৌলা এবং দ্বিতীয়টি ছিল শেক্সপিয়ার। এটা আমার একটা ব্যক্তিগত কৌতূহল মেটানোর জন্য সিরাজকে জিজ্ঞেস করলাম অন্ধকূপ হত্যার কথা। সিরাজ হেসে বলল সে এই সম্বন্ধে কিছুই জানত না। ব্রিটিশরা তাকে হেয় করার জন্য এই জঘন্য অপবাদটি রটিয়েছিল। আত্মা মিথ্যে বলে না, তাই কলঙ্ক মোচনটা বেশ ভালোভাবেই হলো। দ্বিতীয় আত্মাটি ছিল শেক্সপিয়ারের। এখানে আমার প্রশ্ন ছিল, তোমার সম্বন্ধে কেউ কেউ বলেন যে তুমি লেখাপড়া শিখেছিলে এবং যে সাধারণ পরিবারে তোমার জন্ম, তাতে করে মনে হয় না যে তোমার নাটক আর কাব্য তুমি নিজেই লিখেছিলে। অনেকের ধারণা লেখক আসলে হলেন ফ্রান্সিস বেকন। এ বিষয়ে তুমি কি বলো? শেক্সপিয়ারের আত্মা প্রশ্ন শুনে প্রথমে অট্টহাস্য করে ওঠে, তারপর মানুষের অপজ্ঞান সম্বন্ধে একটা চমৎকার 4 লাইনের পদ্য শুনিয়ে প্রশ্ন করল। আমার ভাষায় বেকেন মানে জানো? আমি বললাম কি? উত্তর এলো, বেকেন মানে কেউ ভূত। তোমাদের অভিধান খুলে দেখো, এই মানে দেওয়া আছে। এই কেউ ভূত রচনা করবে আমার নাটক? তোমাদের যুগের মানুষের কি মতি ভ্রম হয়েছে? এই দুটি আত্মা নামানোর সময়ও কেবল আমরা 3 জনই উপস্থিত ছিলাম। গতকাল সন্ধ্যায় এখানকার 11 জন বৈজ্ঞানিককে ডেকে আমাদের যন্ত্রের একটা ডেমনস্ট্রেশন দেয়া হলো। ক্রোল আমাকে আগে থেকেই সাবধান করে দিয়েছিল যে এদের মধ্যে 2-1 জন আছেন যারা প্ল্যানচেটে আদৌ বিশ্বাস করেন না, বিশেষ করে প্রফেসর সুলস। লোক হিসাবে ইনি নাকি বিশেষ সুবিধের নন, যদিও একটা পদার্থবিজ্ঞান সংস্থার শীর্ষে বসে আছেন। 3 বছর আগে এই সংস্থার ডিরেক্টর প্রফেসর হুবারম্যানের অকস্মাৎ মৃত্যুতে সুলস এই পদটি পান। আমি বললাম, কিছু সন্দেহবাদীগ্রস্ত লোক থাকবে যাদের মনে বিশ্বাস উৎপাদন করা কঠিন হবে, কিন্তু তাতে কিছু এসে যায় না। সুলস যাই বলুন না কেন, আমরা আমাদের ডেমনস্ট্রেশন চালিয়ে যাব। হাইন বলল, এদের মনে বিশ্বাস উৎপাদন করার সবচেয়ে ভালো উপায় হবে হুবারম্যানের আত্মাকে আহ্বান করা। তার কথা বলার ভঙ্গি এদের সকলেরই জানা আছে। আমাদের যন্ত্র যদি সেভাবে কথা বলে তাহলে এদের মনে সহজেই বিশ্বাস আসবে। আমি আর ক্রোল এই প্রস্তাবে সায় দিলাম। সাইকিক ইনস্টিটিউটের একটা হল ঘরেই সব ব্যবস্থা হলো। সন্ধ্যা 7টায় সময় দেওয়া হয়েছিল। সকলে ঘড়ির কাঁটায় এসে হাজির। সামনের সারিতে একটা চেয়ার দখল করে বসবার আগেই সুলস বলল, আমি আগে একবার যন্ত্রটাকে দেখতে চাই। ক্রোল বলল, স্বচ্ছন্দে। সুলস প্রায় 5 মিনিট ধরে খুঁটিয়ে খুঁটিয়ে যন্ত্রটাকে দেখল, তারপর নিজের জায়গায় ফিরে এসে বসল। এবার ক্রোল ঘোষণা করলো যে প্রথমে প্রফেসর হুবারম্যানের আত্মার সঙ্গে যোগ স্থাপন করা হবে। আমি ভেবেছিলাম সুলস হয়তো আপত্তি করবে, কিন্তু সে কিছুই বলল না। অন্য সকলে অবশ্যই রাজি। যন্ত্রের মধ্যে তথ্য পুড়ে ক্রোল ঘরের বাতি নিভিয়ে সন্তর্পণে আমার পাশে নিজের চেয়ারে এসে বসল। সবাই তটস্থ। ঘরে 14 জন বৈজ্ঞানিকের নিঃশ্বাস ফেলার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে না। 2 মিনিটের মাথায় ধীরে ধীরে লাল বাতিটা জ্বলে উঠল। বাতিটা থেকে খানিকটা প্রতিফলিত আলো ঘরের মানুষদের উপর এসে পড়ছিল, তাই আবছা আবছা সকলকেই চেনা যাচ্ছিল। অবশ্যই যন্ত্রের পিছনের দিকটা দুর্ভেদ্য অন্ধকার। আপনি কি প্রফেসর হুবারম্যান? প্রশ্ন করল ক্রোল। উত্তর এলো হ্যাঁ। কিন্তু আমাকে ডাকা হয়েছে কেন? এই মিথ্যার জগৎ আমার কাছে একেবারে মূল্যহীন। এ কথা কেন বলছেন? ক্রোল প্রশ্ন করল। যে জগতের নৃশংস হত্যাকারীও আইনের হাত থেকে নিস্তার পেয়ে যায়, তার কি মূল্য থাকতে পারে?
আমি অন্যদের দিকে চেয়ে দেখলাম তাদের মধ্যে একটা চাঞ্চল্যকর ভাব। সুলস চেঁচিয়ে উঠল, এসব উজরুগির অর্থ কি? ক্রোল, আমার বিশ্বাস তুমি হুবারম্যানের হয়ে কথা বলছো। তুমি তো ভেন্ট্রিলকুইজম জানো। ক্রোল যে ভেন্ট্রিলোকুইজম জানে সেটা আমিও জানতাম, কিন্তু এই গলা যে আমাদের যন্ত্র থেকেই আসছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ক্রোলের মুখ বন্ধ, সে অবস্থায় শব্দ উচ্চারণ করা মোটেই সম্ভব নয়। এদিকে যন্ত্রের মধ্যে থেকে আবার কথা শুরু হয়ে গেছে। আমি ছিলাম পদার্থবিজ্ঞান সংস্থার ডিরেক্টর। আমার পদটি দখল করার জন্য আমার কফির সঙ্গে পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে আমাকে খুন করেন ইউহান সুলস, কিন্তু শুধু প্রমাণের অভাবে তিনি পার পেয়ে যান। এর চেয়ে বড় অন্যায় কিছু থাকতে পারে না। আমি হঠাৎ একটা কাঁচ ভাঙার শব্দে সঙ্গে সঙ্গে লাল বাতিও উধাও হয়ে গেল। আমার দৃষ্টি প্রফেসর সুলসের দিকে। তাই আমি দেখলাম যে সে তার পকেট থেকে পাইপটা বার করে যন্ত্রের দিকে ছুঁড়ে দিয়েছে, আর অব্যর্থ লক্ষ্যে বাল্বটা ভেঙে চুরবার হয়ে গেছে। সেই সঙ্গে অবশ্য আত্মার কথাও বন্ধ হয়ে গেল। ক্রোল উঠে গিয়ে ঘরের বাতি জ্বালিয়ে দিল। আমাদের সকলের দৃষ্টি প্রফেসর সুলসের দিকে। কিন্তু সুলসের স্নায়ু যে অত্যন্ত মজবুত তাতে কোনো সন্দেহ নেই। সে শুধু ইস্পাতশীল কণ্ঠে ক্রোলকে উদ্দেশ্য করে বলল, আজকের এই ঘটনার ফলে আমি কিন্তু তোমার বিরুদ্ধে মানহানির অভিযোগ আনতে পারি। যন্ত্রের দোহাই দিয়ে তুমি আমাকে হত্যাকারী বলে প্রতিপন্ন করতে চাইছো। তোমার স্পর্ধা তো কম নয়। এই কথা বলে সুলস তার পাইপটা না নিয়েই গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। বাকি 10 জনের মধ্যে একজন পদার্থবিদ প্রফেসর এলরি শুধু একটি মন্তব্য করলেন তার গম্ভীর গলায়, আমাদের অনেকেরই মনের সন্দেহ আজ সত্যি বলে প্রমাণ করেছেন হুবারম্যানের আত্মা। এই যন্ত্রে সত্যি কোনো তুলনা হয় না। 18ই সেপ্টেম্বর। এই একদিনের ঘটনার ফলে আমাদের কম্পিউডিয়ামের খ্যাতি বহুদূর ছড়িয়ে পড়েছে। আমাদের আর একটা ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে বাল্বটা আমরা নতুন করে লাগিয়ে নিয়েছি। আমাদের তরুণ বন্ধু হাইন যন্ত্রটার পেছনে অনেকটা করে সময় দিচ্ছে, যাতে ওর আরও কিছু ক্ষমতা আরোপ করা যায়। আগামী শনিবার 22শে সেপ্টেম্বর প্রায় 50 জন গণমান্য ব্যক্তিকে বলা হয়েছে কম্পিউডিয়ামের একটা ডেমনস্ট্রেশনের জন্য। ইনস্টিটিউটেই হবে ব্যাপারটা। নিমন্ত্রিতদের মধ্যে বিজ্ঞানী, সাহিত্যিক, ডাক্তার, সঙ্গীতশিল্পী, ব্যবসাদার, সাংবাদিক সব রকমই লোক আছে। দেখা যাক কি হয়। 23শে সেপ্টেম্বর কাল হই হই কাণ্ড, কিন্তু সাংবাদিকদের নিয়ে কি করা যায় সেটাই ভেবে পাচ্ছি না। এত প্রমাণের পরেও তারা বলছে ব্যাপারটাতে বুঝলো কি আছে। অন্ধকারের মধ্যে আমরা নাকি নিজেরাই যা করার করি যন্ত্রের উপর দায়িত্ব চাপাচ্ছি। 3 বৈজ্ঞানিকের কারচুপি, বিজ্ঞানের মুখে কালি ইত্যাদি হেডলাইন কাগজে বেরিয়েছে। হাইন বারবার বলছে আত্মাকে চোখের সামনে উপস্থিত করতে পারলে তবেই এরা ব্যাপারটা বিশ্বাস করবে। আমরা ওকে 1 মাস সময় দিয়েছি যন্ত্রটার উপর কাজ চালাতে। তাতে ও যদি সফল হয় তাহলে তো কোনো কথাই নেই। এবার 22 তারিখের বৈঠকে কি হলো সেটা বলি। তবে তারও আগে একটা কথা বলা দরকার। আমি কিছুদিন থেকেই ভাবছিলাম যে ঐতিহাসিক যুগের সভ্য জগৎ থেকে আত্মা নামানো তো হলো, এবার আর একটু পিছনে গেলে কেমন হয়। সম্প্রতি এখানকার খবরের কাগজে একটা প্রবন্ধ বেরিয়েছে, সেটা পড়েই এই চিন্তাটা প্রথম মাথায় আসে। বাউনগার্টেন বলে একজন ইতিহাসের অধ্যাপক প্রস্তর যুগের মানুষ সম্বন্ধে বলতে গিয়ে লিখেছেন যে স্পেন ও ফ্রান্সের কিছু গুহায় যেসব জানোয়ারের আশ্চর্য রঙিন ছবি রয়েছে তেমন আঁকা আজকের দিনের শিল্পীর পক্ষে প্রায় অসম্ভব। সেগুলো প্রস্তর যুগের মানুষের কীর্তি হতেই পারে না। লেখাটা পড়ে আমার মনে পড়ল যে গুহাগুলো যখন আবিষ্কার হয়েছিল তখনও সভ্য সমাজের অনেকেই এই কথা বলেছিল যে ছবিগুলো আসলে আজকের দিনের কোনো শিল্পীর আঁকা, সেগুলোকে 20,000 বছর পুরানো বলে চালানো হচ্ছে। আমি ঠিক করলাম এবার কম্পিউডিয়ামের সাহায্যে সেই প্রস্তর যুগের একজন মানুষের আত্মাকে আনাবো। তার সঙ্গে অবশ্য বেশি কথা বললে চলবে না, কারণ সম্ভবত অতদিন আগে কোনো ভাষার উদ্ভব হয়নি। কিন্তু এই আত্মা কীরকম আচরণ করে, মুখ দিয়ে কোনো শব্দ করে কি না, সেগুলোই তো জানবার বিষয়। হয়তো সে একটা অজানা কোনো ভাষায় কথা বলতে আরম্ভ করবে। সেটা অবশ্য একটা অতি মূল্যবান আবিষ্কার হবে আমাদের কাছে। তাহলে প্রবন্ধের লেখক বাউমগার্টেনকেও ডাকা যাক, সেও উপস্থিত থাকুক।
আমি বললাম, উত্তম প্রস্তাব। বাউল গার্ডেনের সঙ্গে যোগাযোগ করে দেখলাম, সে যে শুধু প্রস্তর যুগের প্রাচীর চিত্রকেই উড়িয়ে দেয় তা নয়, পরলোক চর্চার সম্পর্কেও তার প্রচণ্ড অবিশ্বাস। দস্তুর মতো সাদাসাদি করে তবে শেষ পর্যন্ত রাজি করানো গেল। 22 সন্ধ্যে 7টায় সকলে হাজির হলো ইনস্টিটিউটের মাঝারি হলটায়। বড় দেয়ালের সামনে কিছু দূরে যন্ত্রটাকে রাখা হলো। আমরা এবং আমন্ত্রিতরা সকলে অর্ধচন্দ্রাকৃতি আকারে তার সামনে ঠিক 15 হাত দূরে চেয়ার পেতে বসলাম। সভা শুরু হবার আগে আমি উঠে দাঁড়িয়ে ঘোষণা করলাম যে আজ আমরা প্রস্তর যুগের একজন মানুষের আত্মাকে আহ্বান করছি। যদি দেখি তাতে কোনো ফল হলো না, তাহলে ঐতিহাসিক যুগের কাউকে ডাকবো। এবার আমি যন্ত্রের মাথায় তথ্যের কার্ড গুঁজে দিয়ে বোতাম টিপে দিলাম। বলা বাহুল্য, যন্ত্রটা বৈদ্যুতিক শক্তিতে কাজ করে। এরপর ঘর অন্ধকার হয়ে গেল। আমরা স্তব্ধ হয়ে বসে কি ঘটে সেটা দেখার জন্য অপেক্ষা করতে লাগলাম। 3 মিনিট পেরিয়ে গেল, বাতি আর জ্বলে না। তাহলে কি না, ওই যে ক্ষীণ আলো দেখা দিয়েছে। ক্রমে লাল বাতি উজ্জ্বলতর হলো। তারপর একটা সময় এসে স্থির হয়ে গেল। কোনো শব্দ নেই, কিন্তু ঘরে একটা বুনো গন্ধ পাচ্ছি। এটা বোধহয় হাইনেরই কারসাজি, কারণ গন্ধ এতদিন পাইনি। মিনিটখানেক অপেক্ষা করে স্পেনীয় ভাষায় জিজ্ঞেস করলাম, এ ঘরে কোনো আত্মা এসেছে কি? উত্তরের বদলে একটা যেন ঘর ঘরে জান্তব শব্দ হলো। তারপর আরও কয়েকটা শব্দ হলো, যার কোনো মানে আমাদের জানা নেই। বুঝলাম এই আত্মার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। কিন্তু তাহলে কি করা হবে? লাল আলো দেখে বুঝতে পারছি আত্মা এখনও উপস্থিত। প্রায় মিনিট 10 এইভাবে জ্বলে আলোটা ক্রমে মিলিয়ে গেল। আর তারপরেই ঘরের বাতি জ্বলতে এক অত্যাশ্চর্য দৃশ্য দেখে আমাদের সকলের মুখ থেকেই নানান রকম বিস্ময়সূচক শব্দ বেরিয়ে পড়ল। যন্ত্রের পিছনের সাদা দেয়ালে একটা শিং বাগিয়ে তেড়ে আসা বাইসনের প্রকাণ্ড রঙিন ছবি আঁকা রয়েছে। এ ছবি যদি পিকাসোও আঁকতেন তাহলে তিনি গর্বই বোধ করতেন। এ ছবি আমাদের জন্য এঁকে গেছেন 20,000 বছর আগে প্রস্তর যুগের অজ্ঞাত মানুষের আত্মা। 28 সেপ্টেম্বর, সেদিনের আশ্চর্য ঘটনা সম্পর্কে আমাদের একজন দর্শক পুরাতত্ত্ববিদ প্রফেসর ওয়াইগেল যন্ত্রটার উচ্ছ্বাসিত প্রশংসা করে সংবাদপত্রে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। কিন্তু সেই সঙ্গে বাউল গার্ডেন আবার আমাদের বুজরুক বলে ঘোষণা করেছেন অন্য আর একটা কাগজে। আমাদের 3 জনের মধ্যে নাকি একজন শিল্পী, আর তিনিই নাকি অন্ধকারের সুযোগ নিয়ে দেয়ালে ছবি এঁকে এসেছিলেন। এর ফলে গত 3 দিন ধরে কাগজে তুমুল তর্ক বিতর্ক চলছে। বেশিরভাগ কাগজই আমাদের বিরুদ্ধে। আমি সাংবাদিক যাত্রার প্রতি বীতশ্রদ্ধ হয়ে সব ছেড়ে ছুড়ে দেশে ফিরে আসার কথা ভাবছি। এমন সময় আজ সকালে হাইনে এসে সল্লাসে ঘোষণা করল যে তার পরিশ্রম সার্থক হয়েছে। যন্ত্রের পাশে আত্মার সশরীরে আবির্ভূত হচ্ছে। আমি তো অবাক। ক্রোলকে বলতে সে বলল, অবিলম্বে পরীক্ষা করে দেখা যাক। তুমি নিজে কি পরীক্ষা করেছো? না করে আর বলছি। আমি আমারই নামধারী 18 শতাব্দীর কবি হাইনরিখ হাইনের সঙ্গে এইমাত্র কথা বলে আসছি। তিনি কি পোশাক পরেছিলেন তার বর্ণনাও আমি দিতে পারি। আমরা 3 জনেই তখনই যন্ত্রটাকে নিয়ে বসে গেলাম। 10 মিনিটের মধ্যে থেকেই বিশ্ববিখ্যাত জার্মান সুরকার বেটোফেন কালো কোট পরে আমাদের সামনে অস্থিরভাবে পায়চারি করছেন। আমরা তাকে কিছু প্রশ্ন করার আগে বেটোফেন গভীর আক্ষেপের সঙ্গে চেঁচিয়ে উঠলেন, উফ, আমার এই বধিরতাই হবে আমার কাল। হে ভগবান, আমার এই কান দুটোকে শেষটাই তুমি নিষ্ক্রিয় করে দিলে। মনে পড়ে গেল বেটোফেন মাঝ বয়স থেকেই কালা হয়ে গিয়েছিলেন। হাইনের এই কীর্তিতে আমরা বাকি 2 জনও খুব গর্ববোধ করছি। আমার মন বলছে এবার হয়তো সাংবাদিকদের স্থূল মস্তিষ্কে প্রবেশ করানো যাবে আমাদের এই যন্ত্রের অনন্যতা। আমরা 3 জনই স্থির করলাম যে ইনস্টিটিউটের সাহায্যে জার্মানির যত নামকরা সাংবাদিক আছে, বিশেষ করে যারা আমাদের নিন্দা করেছে, তাদের সকলকে আর একটা বৈঠকে ডাকব এবং ইনস্টিটিউটের বড় লেকচার হলটাকে নেওয়া হবে এবং মঞ্চের মাঝখানে বসবে আমাদের যন্ত্র। আমরা সেই মর্মে আমন্ত্রণ পাঠিয়ে দিয়েছি। অবশ্য এবারও বৈজ্ঞানিকদের বাদ দিন, সুলসকেও বলা হয়েছে।
সে কার্ড পেয়েই আমাকে ফোন করেছিল। সে বলল, এবার কি নতুন বুজরুকি দেখাবে তোমরা? আমি বললাম, সেটা আপনি সশরীরে বর্তমান থেকেই দেখুন না। এইটুকু বলতে পারি যে এবার শুধু শোনার নয়, দেখারও জিনিস থাকবে। সুলস হেসে বলল, তা ম্যাজিক দেখতে আর কে না ভালোবাসে? আর সেই ম্যাজিক যদি সর্বসম্মুখে ফাঁস করে দেওয়া যায়, তার থেকে বেশি মজা আর কিছুতেই নেই। আমি বললাম, আপনার মতলব যখন তাই, তাহলে আসুন না, দেখি। বলল সুলস। আমার মন বলছে সুলস না এসে পারবে না। সব শুদ্ধ 350 লোককে বলা হয়েছে। ইনস্টিটিউট হলে ধরে 800 জন লোক। 3রা অক্টোবর আমাদের বৈঠক। 3রা অক্টোবর রাত 12:30। আজ সন্ধ্যার ঘটনা ভাবতে এখনো শিউরে শিউরে উঠছি। তবে আমাদের যে জয় হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। বৈঠকের শেষে শিহরণ সত্ত্বেও হলের কোনো লোক হাততালি দিতে ছাড়েনি। আমাদের তৈরি এই কম্পিউটার আমাদের মান রেখেছে আশ্চর্যভাবে। আমন্ত্রিতদের প্রত্যেকেই এসেছিল। বিনা পয়সার তামাশা দেখার লোক কে সামলাতে পারে? শেষ পর্যন্ত টেলিফোনে বহু অনুরোধের ফলে লেকচার হল ভরেই গেল। আজ সভা আরম্ভ হওয়ার আগে একটা ছোট বক্তৃতায় ক্রোল জানিয়ে দিল আমাদের মনোভাবটা। বিজ্ঞানের কোনো যুগান্তকারী আবিষ্কারের প্রথমে সকলে মেনে নেয়। টেলিফোন, টেলিগ্রাফ, টেলিভিশন থেকে শুরু করে আণবিক বিস্ফোরণ, চাঁদে অবতরণ, মহাকাশে স্যাটেলাইট প্রেরণ, এই সব কিছু সম্বন্ধে বহু লোকের মনে সন্দেহ পোষণ করেছে। আমাদের ক্ষেত্রেও তাই হবে। এবং আজকে যা ঘটতে চলেছে তাই যন্ত্র সম্পর্কে মানুষের মনে বিশ্বাস জাগাবে, এটাই আমাদের ধারণা। আজ কথা ছিল যে যন্ত্রটার মাথায় তথ্য পূর্বে হাইনি, এবং সে কার প্রেতাত্মাকে নামাতে চায় সেটা সে আমাদের দুজনকেও বলবে না। এটা হবে একটা সারপ্রাইজ। ক্রোল, আমি তাতে রাজি হয়ে যাই, কারণ হাইনের বয়স কম হলেও সে অতি বিচক্ষণ বৈজ্ঞানিক। তাছাড়া তার তরুণ মস্তিষ্কে যে ধরনের বুদ্ধি খেলে সেটা বর্তমান পরিস্থিতিতে কাজে লাগতে পারে। ক্রোলের বক্তৃতা দিয়ে বসার পর হাইনে উঠে দাঁড়িয়ে সবার সকলকে অভিবাদন জানিয়ে বলল, আজ আমরা আপনাদের জানিয়েছি যে আমাদের কম্পিউডিয়ামের সাহায্যে একটি প্রেতাত্মা উপস্থিত করা হবে। আমি শুধু এটুকুই বলতে চাই যে সেটা কিসের আত্মা সেটা আগে থেকে বলা হবে না। আত্মা এলে পর আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। হাইনে তার কথা শেষ করে পকেট থেকে একটা কার্ড বার করে মঞ্চের মাঝখানে রাখা যন্ত্রটার মাথায় গুঁজে দিল। তারপর একজন কর্মচারীর দিকে ইঙ্গিত করাতে সে হলের সব বাতি নিভিয়ে দিল। আমি সহজেই নার্ভাস বা বিচলিত হই না, কিন্তু আজ কেন জানি আমার বুকের ভিতরটা দুরু দুরু অনুভব করছিলাম। কার আত্মা আসছে হাইনের আহ্বানে? 5 মিনিট কোনো ঘটনা নেই। ঘরে মিশকালো অন্ধকার, জানালাগুলো কালো পর্দা দিয়ে ঢাকা। কে যেন একজন কাশতে গিয়ে কাশি চেপে নিল। তারপর আবার নিস্তব্ধতা। বুঝতে পারছি সকলে দম বন্ধ করে অপেক্ষা করছে। আমার দৃষ্টি মঞ্চের মাঝখান থেকে এক ছুলো নড়ছে না। ওই যে একটা যেন লাল বিন্দু দেখতে পাচ্ছি। হ্যাঁ, কোনো ভুল নেই, যন্ত্রের বুকে লাল আলো জ্বলে উঠেছে। তার মানে হঠাৎ একটা শব্দ পেলাম নিস্তব্ধ ঘরের মধ্যে। ঝড়ের শব্দ না, ঝড় নয়, উড়ন্ত পাখির ডানার শব্দ। ওই যে পাখি। পাখি কি? হলের এ মাথা থেকে ও মাথা উড়ে বেড়াচ্ছে। ওটা কি? এবার বুঝতে পারলাম, কারণ পাখিটার গা থেকে ফসফরাসের আলো বিচ্ছুরিত হচ্ছে। বাদুর পাখি আর সরীসৃপ মেশানো একটা প্রাণী মঞ্চের মাঝখান থেকে উঠে চক্রাকারে ঘুরতে লেগেছে সমস্ত হল ঘর জুড়ে, দর্শকের মাথার উপর দিয়ে। সেই সঙ্গে মাঝে মাঝে তার দাঁতালো মুখটা হাঁ করে চিৎকার করে উঠছে। টেরোড্যাকটিল, দাঁত ও ডানা বিশিষ্ট ভীষণ ভয়ঙ্কর প্রাণী। হাইনে সেই প্রাণীর বর্ণনা দিয়েছে তার কার্ডে। প্রাণীর চোখ দুটো জল জলে সবুজ, দেখলেই মনে হয় যেন হিংস্রতার প্রতীক। তার উপরে তার শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে জ্যোতি, তাকে আরও ভয়ানক করে তুলছে। হলে তুমুল চাঞ্চল্য, আর সেটা যে চরম আতঙ্কের অভিব্যক্তি তাতে কোনো সন্দেহ নেই। সব গোলমাল ছাপিয়ে হাইনে চেঁচিয়ে উঠল মাইকে, বিশ্বাস হয়েছে? এইবার বিশ্বাস হয়েছে তো? সমস্বরে উত্তর এলো,
হ্যাঁ হ্যাঁ, এই জীবকে সরাও, অবিলম্বে সরাও। হাইনে বোধ হয় যন্ত্রের সুইচটা বন্ধ করে দিল, আর সঙ্গে সঙ্গেই ঘরের বাতি জ্বলে উঠল। দর্শকদের মধ্যে 7 জন লোক ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। সামনের সারির একজন কালো স্যুট পরা ভদ্রলোক চেয়ার থেকে মেঝেতে পড়ে গেছে। কাছে গিয়ে দেখলাম লোকটা প্রফেসর সুলস। ক্রোল সুলসের কবজি ধরে তার নাড়ি দেখে গম্ভীরভাবে বলল, ইনি আর বেঁচে নেই। এদিকে এই মৃত্যুর পশ্চাৎপটে চলছে তুমুল করধ্বনি। মনে মনে বললাম, কম্পিউটার জয়, বিজ্ঞানের জয়।